অনেক নদী মিলেমিশে তোমার যেমন সাগর, অনেক মানুষ একসঙ্গে আমার বিদ্যাসাগর। সমাজ জুড়ে যেসব ঘুঘু চরম ক্ষতিকারক, তাদের সঙ্গে লড়াই কষে সমাজ সংস্কারক। বিপদ আপদ দুর্বিপাকে গ্রাম কিংবা নগর, বড়া ভয়ের হাত বাড়িয়ে ছোটেন দয়ার সাগর। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ জাগে, মর্তধূলির ঘাসে ঘাসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক, এলো মহাজনমের লগ্ন। নমস্কার। চাকদহ কলেজ সাংস্কৃতিক উপসমিতির পক্ষ থেকে বিদ্যাসাগরের ২০০তম জন্মবর্ষে হে মহামানব লহ প্রণাম এই অনুষ্ঠানে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আজ ২৬শে সেপ্টেম্বর ২০২০। আজ থেকে ঠিক ২০০ বছর আগে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবীর গৃহ আলো করে সুতীক্ষ্ণ চিৎকারে যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল, তিনি পরবর্তীতে পুণ্যাত্মা, পুণ্যশ্লোক এবং সর্বকালের শ্রেষ্ঠ মহামানব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর বাঙালির অহংকার। সমকালেই বিদ্যাসাগর ছিলেন এক স্পর্ধিত, ব্যতিক্রমী, অসামান্য পুরুষ। বাঙালির শিক্ষা, সমাজ, ধর্ম, সংস্কৃতিতে তার অবদান নতুন করে স্মরণ করিয়ে দেওয়া বাতুলতা মাত্র। কিন্তু একথা অবশ্য স্মরণযোগ্য যে হাজারো প্রতিকূলতার মধ্যে বাঙালি সমাজের বিজ্ঞান নির্ভর মননের উৎকর্ষ ঘটাতে, ধর্মীয় ও বিকৃত সংস্কারের কুৎসিত আবরণকে ছিন্ন করে সুস্থ মানসিকতার গ্রানাইট গড়ে তুলতে এবং সর্বোপরি অসহায়, নিগৃহীত, ম্লান, হতদরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠার শুভ কর্মযজ্ঞের অনুষ্ঠানে সেকালে দ্বিতীয় কোনো বিদ্যাসাগরের সন্ধান আমরা পাইনি। যত দিন এগিয়ে চলেছে ততই তার বর্ণবহুল, কর্মবহুল ভূমিকার প্রাসঙ্গিকতা আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি। আমাদের এই অনুভব সঞ্চালিত হোক আগামী প্রজন্মে, এ আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে চাকদহ কলেজ বিদ্যাসাগরের ২০০তম জন্মবর্ষ উদযাপনের শুভ সূচনা করেছিল ২০১৯ সালে। বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের হাত ধরে ২০১৯-এর ২৭ ও ২৮শে অগাস্ট দুদিনব্যাপী আন্তর্জাতিক আলোচনা চক্রের মাধ্যমে বিদ্যাসাগরের কর্মবহুল জীবনের অনেক অজানা তথ্য উঠে এসেছিল এপার বাংলা ওপার বাংলার বিদগ্ধ পণ্ডিত মানুষদের বক্তব্যের মাধ্যমে। শুধু সেই বক্তব্য শুনে আমরা সমৃদ্ধ হইনি, উপস্থিত থাকা অসংখ্য ছাত্রছাত্রী তাদের সামনেও নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। আজ বৎসরব্যাপী উদযাপন করা এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটতে চলেছে চাকদহ কলেজের সাংস্কৃতিক উপসমিতির এই আন্তর্জালিক চলমান মঞ্চ থেকে। আমরা প্রত্যেকেই জানি যে অতিমারির কারণে আমাদের সকলের স্বাভাবিক জীবন বিনষ্ট হয়েছে।
আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যে আশঙ্কা আর আতঙ্কের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে আমাদের এগোতে হচ্ছে, সেই আশঙ্কা আর আতঙ্কের হাত থেকে তিনি যেন আমাদের নিষ্কৃতি দেন, পৃথিবী যেমন আবার সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে। আজ আমরা আমাদের এই আন্তর্জালিক চলমান মঞ্চে অনুষ্ঠান শুরু করব এই মহামানব বিদ্যাসাগরের চরণে প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে বিনম্র প্রণাম ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে হবে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর নবনীতা চট্টোপাধ্যায়। ডক্টর নবনীতা চট্টোপাধ্যায় বহুমুখী প্রতিভার অধিকারিণী। সঙ্গীত তার মননে, বিজ্ঞান তার সাধনায়। এই মানুষটিকে আমি সাংস্কৃতিক উপসমিতির সহ আহ্বায়ক হিসেবে পেয়ে ধন্য মনে করছি। আমি ডক্টর নবনীতা চট্টোপাধ্যায়কে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি তার উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য। ধন্যবাদ ডক্টর নবনীতা চট্টোপাধ্যায়। এবারে আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর স্বাগতা দাস মহান্তকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য উপস্থাপনার জন্য। প্রসঙ্গত জানায় ডক্টর মহান্ত বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের একজন প্রথিতযশা অধ্যাপিকা। দীর্ঘদিন তিনি একটি কলেজে অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন, পাশাপাশি একটি দৈনিক সংবাদপত্রে তিনি সাংবাদিকতার কাজও করেছেন। অসাধারণ বাগ্মী, সুলেখিকা, ছাত্রদরদী এবং সর্বোপরি তিনি একজন দক্ষ
প্রশাসক। এবারে সূচক ভাষণ দেবেন মাননীয় অধ্যক্ষ ডক্টর স্বাগতা দাস মোহান্ত। ম্যাডাম, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করুন। নমস্কার। 26শে সেপ্টেম্বর 2020 পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবর্ষ পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে চাকদহ কলেজের কালচারাল সাব কমিটি একটি স্বল্প দৈর্ঘ্যের অনুষ্ঠান উপস্থাপিত করছে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে। আমি কালচারাল সাব কমিটিকে সেজন্য অভিনন্দন জানাচ্ছি। আমাদের কলেজ বিগত বছর থেকেই, অর্থাৎ যে বছরে বিদ্যাসাগর মহাশয়ের 200তম বৎসর শুরু হলো, সেই সময় থেকে নানাভাবে তার স্মরণ অনুষ্ঠান পালন করে আসছি। বিগত বছরে যখন কলেজের একটি অত্যাধুনিক সভাকক্ষ নির্মিত হয়, তখন আমরা সেই সভাকক্ষের নাম দিই বিদ্যাসাগর সভাকক্ষ। অতঃপর বিদ্যাসাগর এবং তার সঙ্গে রাজা রামমোহন রায়কে নিয়ে একটি আন্তর্জাতিক স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল বিগত বছরে দীর্ঘ 2 দিন ধরে। অত্যন্ত সমৃদ্ধ সেই আলোচনা আমাদেরকে যথেষ্ট আনন্দ দিয়েছিল এবং আমরা নিজেরা শ্রদ্ধা নিবেদন করতে পেরে ধন্য হয়েছিলাম। তারও পরে গত বছর শারদীয় উৎসবের পূর্বে যখন আমরা আমাদের ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত করি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও আমরা বিদ্যাসাগরকে নিয়ে রচিত একটি বই পুরস্কার রূপে ছাত্রদের হাতে তুলে দিতে পেরেছিলাম এবং সেই বইতে বিদ্যাসাগর মহাশয়ের নানা অনালোচিত দিক, যেই দিকগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না, তা নিয়ে বিস্তারিত প্রবন্ধ ছিল। অত্যন্ত ভালো মানের একটি বই। তারপরের কয়েকটা মাস পৃথিবী একেবারে অন্যরকম চেহারা নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এমন মনীষী আমাদের জীবনের প্রত্যেক পদক্ষেপে যাকে স্মরণ করা উচিত আমাদের, সেরকম মনীষীকে তো স্মরণ না করে আমরা থাকতে পারি না। সেই হিসেবে এবারও আমরা এত প্রতিকূলতার মধ্যেও একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। বিদ্যাসাগর মহাশয়ের নাম বললেই বিধবা বিবাহ, বাল্যবিবাহ, বর্ণ পরিচয়, এই কথাগুলো আমাদের মনে আসে, কিন্তু এরও বাইরে আরও অনেক কাজ তিনি করেছেন যেগুলো আজকের দিনে আমাদেরকে বিস্মিত করে। খুব সূক্ষ্মভাবে দেখলে দেখা যায়, অন্তত আমরা যারা প্রশাসনের সঙ্গে জড়িত আছি তারা জানি, একটি স্কুলকে, একটি বিদ্যালয়কে কলেজের পর্যায়ে কিংবা একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে উত্তীর্ণ করবার জন্য, উত্তরিত করবার জন্য কি অসীম পরিশ্রমের দরকার হয়, কত বিবেচনা শক্তির দরকার হয়। বিদ্যাসাগর মহাশয়ের দায়িত্বেই কিন্তু সংস্কৃত বিদ্যালয় একটি কলেজে উত্তীর্ণ হয়েছিল, শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় হয় সেখানে। খুব সূক্ষ্মভাবে বিদ্যাসাগর কিন্তু একটা শ্রেণী বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ গড়বার চেষ্টা করে গেছেন এবং সে কারণেই যে বিশ্ববিদ্যালয়ে, যে কলেজে একসময় অব্রাহ্মণদের প্রবেশ নিষিদ্ধ ছিল, বিদ্যাসাগর মহাশয়ের তৎপরতাতেই সেখানে শূদ্র শ্রেণীর অন্তর্গত ছাত্র ভর্তি হবার সুযোগ পায়। বিদ্যাসাগর মহাশয় কিন্তু দুর্গাপুজো বাতিল করে সেই দিনগুলিতে দরিদ্র ভোজনের ব্যবস্থা করতে চেয়েছিলেন এবং করেও ছিলেন। শেষ জীবনের বহু সময়, অনেকটা সময় তিনি কাটিয়েছিলেন সাঁওতাল পরগনায় আদিবাসীদের উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছিলেন। চেহারার দিক থেকে ছোট্টখাট্ট এই মানুষটির মধ্যে যে অসীম দৃঢ়তা ছিল, পরবর্তীকালে তা তাকে শ্রদ্ধার আসনে বসিয়েছে। ভারতবর্ষের নয়, এই বাংলার নবজাগরণে বিদ্যাসাগরের যে অবদান, তাকে সমগ্রভাবে হয়তো এখনও আমরা অনুধাবন করতে পারিনি। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বছর ধরে যদি বিদ্যাসাগরকে আমরা স্মরণ করি, বিশেষ করে আজকে যারা মহিলারা আমরা সমাজের অনেক দায়িত্বশীল পদে আছি, তারাও পড়াশোনার এই সুযোগটুকুই হয়তো পেতাম না যদি না আমাদের দেশে জন্মাতেন বিদ্যাসাগর নামের মানুষটি। তার প্রতি আবারও আমি অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করছি তার কথা। ধন্যবাদ। ধন্যবাদ।
ধন্যবাদ ম্যাডাম, আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবার জন্য। আপনি যেভাবে সব বিষয়ে আমাদের সুপরামর্শ দেন, উদ্দীপিত করেন, আশা রাখি আগামীতেও আপনাকে এইভাবেই আমরা পাশে পাব। আরও একবার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবারে স্বরচিত কবিতা পাঠ করবে শিপ্রা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু মহাবিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী নন, অত্যন্ত গুণী এবং কৃতি মানুষ। বিদ্যাসাগর মহাশয় যে মানবতার মন্ত্রে আমাদের দীক্ষিত করতে চেয়েছিলেন, শিপ্রা সেই পথেরই একজন সফল পথিক। স্বরচিত কবিতা পরিবেশনায় শিপ্রা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আজ চাকদহ কলেজে সাংস্কৃতিক যে অনুষ্ঠান চলছে, বিদ্যাসাগর মহাশয়ের 200তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানে চাকদহ কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের আমি শ্রদ্ধা নিবেদন করি। আমার সকল সহকর্মী এবং ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে একটি স্বরচিত কবিতা নিবেদন করছি। শহর থেকে বহু দূরে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্ম নিল একটি শিশু ঈশ্বরচন্দ্র নামে। পিতা ছিলেন ঠাকুরদাস, মাতা ভগবতী দেবী। জগতে আছেন তারা খুবই পরিচিতি। রত্ন প্রসবিনী মাতা ভগবতী দেবী দিনের আস্থা দিল রত্ন প্রসবী। দান ধ্যানে পুণ্য কর্মে তার নেই যে তুলনা, অখণ্ড ভূভারতে দ্বিতীয় ছিল না। বাংলা ভাষায় খ্যাতি অক্ষর বিন্যাসে, বর্ণ পরিচয় থেকে ভ্রান্তি বিলাসে। বোধোদয় রচিল সে, বোধের উদয়ে স্ত্রী শিক্ষা প্রসারিল অতি নির্ভয়ে। সমগ্র নারীর হয়ে নয়নের জলে নারী হিতে ব্রতী হন নানা কৌশলে। সমস্ত বঞ্চিত নারীদের সমদুঃখ ভার জাগ্রত করেছিলেন বিদ্যাসাগর। বিধবা বিবাহে তিনি হইলেন ত্রাতা, নবজাগরণে যিনি বাংলার নির্মাতা। জগতে পাইল খ্যাতি বিদ্যাসাগরের নামে, বর্ণ পরিচয় বাংলা ভাষা কথা সকলেই জানে। দয়ার সাগর যিনি করুণার নিধি, কুসংস্কার প্রতিরোধে পাঠাইল বিধি। শ্রদ্ধ সেই বীর পদে নত শিরোদেশ, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমার উদ্দেশ, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমার উদ্দেশ। নমস্কার। ধন্যবাদ শিপ্রা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের অনুষ্ঠানের পরবর্তী বক্তা বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী সাহা। বাংলা ভাষায় শিক্ষা প্রসার ও প্রচারে নানা প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছিলেন মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু তিনি একক প্রচেষ্টায় যা করেছেন তা আজকে 200 বছর পরেও বিস্ময়ের সঙ্গে স্মরণ করতে হয়। 1853 বীরসিংহ নিজের গ্রাম, সেই গ্রামে তিনি প্রথম অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। 1855 থেকে 56 মধ্যে নদিয়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুরে 5টি করে মডেল স্কুল স্থাপন। স্ত্রী শিক্ষা প্রসারে তার ভূমিকা অনুধাবনযোগ্য। হুগলি জেলায় 20টি, বর্ধমানে 11টি, মেদিনীপুরে 3টি ও নদিয়ায় 1টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন 1857 থেকে 1858 মধ্যে। মুর্শিদাবাদের কাঁদিতে 1859 একটি ইংরেজি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন। এমনকি মৃত্যুর 1 বছর আগে অর্থাৎ 1899 সালে বীরসিংহ গ্রামে ভগবতী বিদ্যালয় স্থাপন করেন।
জীবনের শেষ দিন পর্যন্ত সাঁওতাল পড়ুয়াদের নিয়ে চালাতেন পাঠশালা। শিক্ষার অগ্রগতির জন্য তার প্রায় একক প্রচেষ্টার এ এক আশ্চর্য নিদর্শন। কিন্তু তার জন্মের 200 বছর পর আজকে যখন নিজেদের দিকে ফিরে তাকাই, দেখি আমাদের ভারতবর্ষে যে জনসংখ্যা, তার 28 কোটি মানুষ নিরক্ষর। আমাদের সকলকে আরও বেশি সচেতন হতে হবে। জ্ঞানের আলোয় ভরিয়ে দেব আগামী প্রজন্মকে। এ হোক আমাদের শপথ। এই মহতী শপথকে সাথী করে আমাদের মহাবিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগটিকে যিনি সুচারুভাবে পরিচালনা করছেন, তিনি ডক্টর মৌসুমী সাহা। আমি তাকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি তার বক্তব্যটি উপস্থাপন করবার জন্য। এবারে বক্তব্য রাখছেন ডক্টর মৌসুমী সাহা। নমস্কার। চাকদহ কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর স্বাগতা দাস সুমন্ত মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই এবং শুভেচ্ছা জানাই সকল শিক্ষক ও শিক্ষাকর্মীগণকে। কালের পরিপ্রেক্ষিতে সর্বাঙ্গীনভাবে দেখে মানুষ বিদ্যাসাগরের মহিমা আমাদের বিনম্র হৃদয়ে অনুভব করবার প্রয়োজন আছে বলে মনে করি এবং বহু ধারায় বাহিত সেই অদ্ভুত কর্মপুরুষের কর্মজীবনকেও সেই সঙ্গে যুক্তিনিষ্ঠ শুভ বুদ্ধিতে আলোচনা ও বিচার করবার প্রয়োজন আছে বলে স্বীকার করি। আমরা আরম্ভ করি, শেষ করি না, আড়ম্বর করি, কাজ করি না। যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না। ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না। বিদ্যাসাগর অবশ্য সবসময় এর বিপরীত ছিলেন। দয়া নয়, বিদ্যা নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিত্রের প্রধান গৌরব তার অজেয় পৌরুষ, তার অক্ষয় মনুষ্যত্ব। নিরতিশয় দরিদ্র পরিবারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। সে যুগে ইংরেজি ভাষা এবং সাহিত্য পাঠের সুযোগ ছিল সীমিত। তবু আপন অধ্যাবসায়ে শুধুমাত্র সংস্কৃত ভাষাতেই নয়, ইংরেজির ভাষাতেও তিনি অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। সংস্কৃত, ইংরেজি এবং আঞ্চলিক ভাষা, এই ত্রিভাষার ভিত্তিতে শিক্ষানীতি নির্ধারিত হওয়া উচিত, এই ছিল বিদ্যাসাগরের অভিমত। বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে এই মতবাদ যথেষ্ট আধুনিক বলেই আমার মনে হয়। গোড়া ব্রাহ্মণ পরিবারের সন্তান বিদ্যাসাগর সামাজিক অপপ্রথা এবং কুসংস্কারের বিরুদ্ধে সাহসী সংগ্রাম চালিয়েছেন। সে যুগের পরিপ্রেক্ষিতে এই সংগ্রাম নিঃসন্দেহে বৈপ্লবিক। এ বিষয়ে বিদ্যাসাগরের নিজস্ব স্বীকারোক্তি। বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম। এই জন্মে যে ইহা অপেক্ষা অধিকতর আর কোনো সৎকর্ম করিতে পারিব তাহার সম্ভাবনা নাই। এ বিষয়ের জন্য সর্বশান্ত হইয়াছি এবং আবশ্যক হইলে প্রাণান্ত শিকারেও পরান্মুখ হইব না। একথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সহোদর শম্ভুচন্দ্রকে একটি পত্রে লেখেন। শম্ভুচন্দ্র ইতিপূর্বে বীরসিংহ থেকে কলকাতায় অগ্রজকে লিখেছিলেন, বিদ্যাসাগরের একমাত্র পুত্র নারায়ণচন্দ্র বিধবা ভাবসুন্দরীকে বিবাহ করিতে মনস্থ করেছেন। সে বিবাহ সম্পন্ন হলে কুটুম্বগণ তাদের সম্পর্ক পরিত্যাগ করিবে। অতএব বিদ্যাসাগর তখনই কিন্তু সে বিবাহ যেন নিবারণ করেন। বিদ্যাসাগর মহাশয় তখনই কিন্তু সে পত্রের কোনো উত্তর দিলেন না। 27শে শ্রাবণ বিবাহ সম্পন্ন হওয়ার পর 31শে শ্রাবণ সে বিবাহের সম্পূর্ণ অনুমোদন জানিয়ে শম্ভুচন্দ্রকে পত্র লেখে। এই পত্র চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। বিদ্যাসাগরের যখন জন্ম তার পূর্বেই হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। রামমোহনের আন্দোলনে কলকাতার বাঙালি সমাজ তখন চঞ্চল। তিনি যখন কলকাতায় এসে সংস্কৃত কলেজে যোগদান করেন, সময়টা তখন 1829। সেই সময় হিন্দু কলেজে বিরোজিওর যুগ সমাগত। তিনি সংস্কৃত কলেজের ছাত্র, অধ্যয়ন তার তপস্যা। কিন্তু পার্শ্বস্থ হিন্দু কলেজ তখন ইয়ং বেঙ্গলের বিদ্রোহে টলটলায়মান।
সমাজে ঝড় বইছে। উন্মার্গগামীদের যৌবনের বিদ্রোহে, দিগ্ভ্রান্ত উদ্ধত্তে বিদ্যাসাগরের সহানুভূতি না থাক, যুক্তি, সাহস, সত্যবাদিতায় সেই ইংরেজিওয়ালা ইয়ং বেঙ্গল কিন্তু এক অনস্বীকার্য যুগ সত্যের অগ্রদূত। বিদ্যাসাগরের উন্মুখ জাগ্রত চিত্তে সে যুগের ছায়া পড়েছিল কিনা জানার উপায় নেই, কিন্তু সংস্কৃত কলেজে পাঠ সমাপন্তে আমরা দেখি এই যুব চেতনাকে গ্রহণ করবার জন্য বিদ্যাসাগর প্রস্তুত। 1870 পর্যন্ত কর্মক্ষেত্রে তিনি বাঙালি সমাজে অগ্রগণ্য। বিদ্যাসাগর প্রথমে কর্মজীবনে প্রবেশ করেন কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে সেরেস্তাদার বা সে কলেজের বাংলা বিভাগে প্রধান পণ্ডিত রূপে। কার্যত 1842-এর সঙ্গে সঙ্গে তার কর্মজীবনের আরম্ভ। মোটামুটি 1858 তেসরা নভেম্বর পর্যন্ত সরকারি শিক্ষা বিভাগে তিনি নিযুক্ত ছিলেন। এছাড়া তার শিক্ষা সম্পর্কিত অন্যান্য প্রধান কাজ ছিল সংস্কৃত কলেজের পুনর্গঠন, পাঠ্যপুস্তক রচনা, 1855 থেকে 1858 পর্যন্ত 4টি জেলায় 20টি মডেল স্কুল এবং 5টি নর্মাল স্কুল স্থাপন, স্ত্রী শিক্ষা বিস্তারে 1857 নভেম্বর থেকে 1858 মে পর্যন্ত এই 7 মাসের মধ্যে 35টি বালিকা বিদ্যালয় স্থাপন। এছাড়া বীরসিংহ গ্রামে অবৈতনিক বিদ্যালয় স্থাপন ও অন্যান্য বেসরকারি বিদ্যালয় স্থাপনে সহযোগিতা করা ছাড়াও 1855 ডিসেম্বর থেকে 1868 অবধি বেথুন বিদ্যালয় কমিটির অবৈতনিক সম্পাদক হিসাবে সমস্ত দায়ভার তিনি গ্রহণ করেছিলেন। শিক্ষাক্ষেত্র ছাড়াও এই সময়েই বিদ্যাসাগর সমাজ সংস্কারে প্রত্যক্ষভাবে অগ্রসর হন। 1855 থেকে 1856 পর্যন্ত তার বিধবা বিবাহ বিষয়ক প্রচার ও আন্দোলনে সমস্ত দেশ আলোড়িত হয় এবং 1856 16 জুলাই বিধবা বিবাহ বিধিবদ্ধ হয়। তারপর আরম্ভ হয় কার্যক্ষেত্রে বিবাহের অনুষ্ঠান 1856 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর থেকে, এবং বিদ্যাসাগরের তা সর্বপ্রধান কাজ হয়ে ওঠে। অবশ্য প্রায় সঙ্গে সঙ্গেই ঘটে সিপাহী বিদ্রোহ ও সিপাহী যুদ্ধ। তাদের দেশে পরিস্থিতি বদলে যেতে থাকে। বহু বিবাহের বিরুদ্ধে আইনের জন্যও আবেদন ও আন্দোলন একই সঙ্গে চলছিল। চাকরি ত্যাগের পর স্বাধীন কর্মক্ষেত্রে বিদ্যাসাগরের প্রধান কর্ম ত্রিধারাতেই অগ্রসর হয়। প্রথমত সমাজক্ষেত্রে বিধবা বিবাহের প্রচলন এবং বহু বিবাহ নিবারণ এবং আদি সমাজ সংস্কারের চেষ্টা। দ্বিতীয়ত শিক্ষাক্ষেত্রে পুস্তক রচনায়, সম্পাদনায়, প্রকাশে এবং বহু স্কুল কলেজ, বিশেষত বেথুন স্কুল ও মেট্রোপলিটন স্কুল প্রভৃতি প্রতিষ্ঠায় ও পরিচালনায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো, পরীক্ষক, পাঠ্য নির্বাচক কমিটির সদস্য প্রভৃতি নানা কর্মে। তৃতীয়ত সাহিত্য ক্ষেত্রে বিদ্যাসাগর শিক্ষা বিষয়ক ও সমাজ সংস্কারমূলক গ্রন্থ, পুস্তিকা প্রভৃতি রচনাসূত্রে এক্ষেত্রে অগ্রসর হন। সেই উদ্দেশ্য ব্যতীত সাহিত্য হিসাবে বিদ্যাসাগর যদি কোনো গ্রন্থ রচনা করে থাকেন তবে তা প্রধানত শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস আর তার জীবৎকালে স্বরচিত বিদ্যাসাগর চরিত, প্রভাবিত সম্ভাষণ প্রভৃতি মৌলিক লেখা, যদিও তখন অপ্রকাশিত ছিল। অদ্ভুত কর্ম হলেও নিছক কর্মজীবন দিয়ে বিদ্যাসাগরের জীবনের পরিচয় সম্পূর্ণ হয় না। আমি এখানে তার ধারাবাহিক জীবনপঞ্জি নিয়ে কথা বলছি না, যার ক্যানভাসটা বহু বর্ণী ও অতি বিস্তৃত। কর্মকাণ্ডের তার যে বিপুল সাম্রাজ্য, তার উপর নতুন করে কোনো আলোকপাত করাও হয়তো আমার সম্ভব নয়। তবে আমরা সবাই জানি যে তার জীবনের অন্য পরিচয় তার চারিত্র ধর্মের শক্তিতে, তার মনুষ্য ধর্মে, আর সব শুদ্ধ তার পরিচয় তার আপন সাক্ষ্যে, আপন কর্মে, আপন প্রতিষ্ঠিত স্কুল কলেজে লেখায়। কিন্তু শিক্ষক রূপেই বিদ্যাসাগর জীবন আরম্ভ করেন। তিনি সম্ভবত বাঙালির প্রথম এবং প্রধান শিক্ষাগুরু, আর তাই সেই শিক্ষাগুরু বিদ্যাসাগরের পরিচয় গ্রহণ
আমাদেরও প্রথম কর্তব্য বলে মনে করি। এক বিদ্যাসাগর শত রূপে ছড়িয়ে আছেন সামাজিক আচার বিচার, শিক্ষা সংস্কারে। শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু নিয়ম পালনে তিনি যেন সীমাবদ্ধ হয়ে না থাকেন। আমরা যেন আমাদের প্রতিদিনের যাপনে প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করি, তার কথা মনে রাখি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মৌসুমী সাহাকে। আমরা সবাই জানি বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে। গ্রামীণ সংস্কারের আবহে তার শৈশব গঠিত হয়েছিল। উচ্চশিক্ষাও শহরের সংস্কৃত কলেজের প্রাচীন ঐতিহ্যে। কিন্তু এই পটভূমিকায় থেকেও মানুষের প্রতি প্রেম এবং ইউরোপীয় মানবতাবাদের অনুসারী মানুষের জন্য কর্মের যে দৃষ্টান্ত তিনি দেখান তা বিস্ময়কর। বিদ্যাসাগর সম্পর্কে বহু কিংবদন্তি প্রচলিত আছে, যদিও এটি কিংবদন্তি নয়, একটি সত্য ঘটনা। একবার বিদ্যাসাগর ভাটপাড়া নিবাসী তার বন্ধু অমৃতলাল মিত্রের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। বন্ধু অমৃতলাল মিত্রের ভাতের থালা থেকে কাড়াকাড়ি করে তিনি মাছের মুড়ো খেয়ে ফেলেছিলেন। ব্রাহ্মণ কায়স্থের ছোঁয়া অন্ন খেয়েছে, এই খবরটি যখন ভাটপাড়ার ভট্টাচার্যদের কাছে পৌঁছল, তারা সাংঘাতিক বিরূপ হয়েছিলেন বিদ্যাসাগরের প্রতি। আসলে বিদ্যাসাগর এমন মুক্তমনা মানুষ, যিনি কোনো গোঁড়ামি বা সংস্কারকে তার জীবনচর্চায় গ্রহণ করতে চাননি। আর চাননি বলেই যখন বিলেত প্রবাসী মাইকেল মধুসূদন দত্ত, যিনি কিনা বিধর্মী, চরম অর্থকষ্টে দিন যাপন করছিলেন, সেই খবরটি শোনা মাত্রই বিদ্যাসাগর তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিদ্যাসাগরের প্রতি কৃতজ্ঞতা জানাতে মাইকেল মধুসূদন দত্ত সৃষ্টি করলেন সেই অমর কবিতাটি, যেটি এখন আবৃত্তি করে শোনাবে আমাদের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের ছাত্রী তন্দ্রা বিশ্বাস। নমস্কার। কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সেই জানে মনে। সেই জানি কত গুণ ধরে কত মতে গিরিশ, কিসে বাতার সে সুখ সদনে। দানিবাড়ি নদীরূপ বিমলা কিঙ্কুরি, যুগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শিরঃ তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নমস্কার। ধন্যবাদ তন্দ্রা। এবারে বক্তব্য রাখবেন বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অত্যন্ত কৃতী অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়। ইনি অত্যন্ত গুণী মানুষ। তার সুরেলা কণ্ঠের জাদুতে বহুবার তিনি আমাদের মুগ্ধ করেছেন। আমি আহ্বান জানাচ্ছি অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়কে তার মূল্যবান বক্তব্যটি পরিবেশনার জন্য।
নমস্কার। আজ বিদ্যাসাগর মহাশয়ের 201তম জন্মতিথি। বাঙালি সমাজে বিদ্যাসাগরের আবির্ভাব এক পীড়িত বিশ্ব। 19বিংশ শতাব্দী নবজাগরণের যুগ। খেয়াল করি যদি আমরা দেখব যে এই সময়ে বহুকালের প্রচলিত কুসংস্কার এবং কুল আচার ক্রমশ বাঙালি সমাজ থেকে একটু একটু করে অন্তর্হিত হচ্ছে। অন্যপক্ষে বৈধব্য, বাল্যবিবাহ, স্ত্রী শিক্ষার অভাব বাঙালি জাতিকে এক মৃতপ্রায় জাতিতে পরিণত করেছে। সেই শতাব্দীতে বিদ্যাসাগরের জন্ম। বিদ্যাসাগরের কর্মজীবন যদি আমরা খেয়াল করি তাহলে দেখব সে কর্মজীবন এক কর্মময় জীবন। বাইরে তিনি বজ্রের মতন কঠিন, অথচ ভেতর থেকে তিনি কুসুমের মতন কোমল। বাঙালি জীবনের নানা কুসংস্কার এবং সংকীর্ণতার বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করে চলেছেন। এদেশে বাল্যবিবাহ এবং বহুবিবাহ প্রথার মতন নিষ্ঠুর যে প্রথা তখনও প্রচলিত ছিল, তার প্রথম কুঠারাঘাত করেন রামমোহন সতীদাহ প্রথা রদ করার মধ্য দিয়ে। কিন্তু এই বাল্যবিবাহ এবং বহুবিবাহের যে অভিশাপ তা বিদ্যাসাগরের কোমল হৃদয়কে স্পর্শ করে। নারী জীবনের এই বেদনার হাত থেকে নারীকে রক্ষা করার জন্য তিনি কঠোর এবং গভীর এক সংগ্রামে রত হয়েছেন। সেদিনের রক্ষণশীল সমাজ তাকে বারবার সমালোচনায় মুখরিত করেছে, তার বিরুদ্ধে সমালোচনার আঘাত এনেছে। কিন্তু সেই আঘাতকে উপেক্ষা করে দৃঢ়তার সঙ্গে সমাজ ব্রতে নিজেকে নিয়োজিত করা, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা, এটাই বিদ্যাসাগরের কর্মজীবনের আদর্শ। এমনকি তিনি যে শিক্ষার প্রসার, সেই শিক্ষার প্রসারেও নিজেকে উৎসর্গ করেছেন। নানান রকম নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নানা রকম অগ্রণী ভূমিকা নিয়েছেন। বহু বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন, নানান পাঠ্য গ্রন্থ রচনা করেছেন। এসবই আমরা আমাদের পাঠ্যপুস্তকের বা বিদ্যাসাগরের জীবনের যে কথা, সেই কথা থেকে জানতে পারি। এগুলোর মধ্য দিয়ে যে সত্যকে ছুঁতে চাই, যে সত্যকে বুঝতে চাই, সে সত্য হচ্ছে বিদ্যাসাগরের জীবনের মূল লক্ষ্যটি কি ছিল। বিদ্যাসাগরের জীবনের মূল লক্ষ্য ছিল নিপীড়িত, দরিদ্র এবং অশক্ত মানুষের প্রতি অসীম করুণা। বহু দরিদ্র মানুষকে তিনি অর্থ সাহায্য করেছেন, বহু অসুস্থ মানুষকে তিনি সেবা করেছেন। এর মধ্যে থেকে যে সত্যটি বুঝে নিতে চাই সেটা হলো যে বিদ্যাসাগরের চর্চা এই 200 বছর পরেও কেন প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই ক্ষেত্রেই যে 19বিংশ শতাব্দীর এই বঙ্গ সন্তান তার সাহস, তার দৃঢ়তা, তার সংগ্রামী মানসিকতায় নিজেকে এক আদর্শ পুরুষের আসনে প্রতিষ্ঠা করেছেন। চিন্তায় চেতনায় তিনি ছিলেন প্রগতিশীল। তাই সেদিনের বাঙালি সমাজ বিদ্যাসাগরের আদর্শকে নানাভাবে বাধা দিয়েছে। এই যে সংগ্রামী চেতনা, এই যে মানুষের প্রতি করুণা, মানব সেবা,
এটাই বিদ্যাসাগরের আদর্শ। এবং বলার কথা এই যে আজকের বাঙালি জীবনে যখন একটা ঘোর দুর্দিন, যখন আদর্শ, শ্রদ্ধা, মনুষ্যত্বের একান্ত অভাব আমাদের সমাজকে ঘিরে ফেলছে, তখন এই বিদ্যাসাগরের মতন সাহস, দৃঢ়তা, সংগ্রামী মানসিকতা, এগুলো অর্জন করবার যে প্রত্যয়, যে ইচ্ছে, সে কি আমাদের মধ্যে চাচ্ছে? আসলে আমরা যদি বিদ্যাসাগরের এই জীবন ও কর্মের আদর্শটিকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি, তবেই বিদ্যাসাগর চর্চা আজকের দিনে সার্থক। বিদ্যাসাগর কেবল একটি প্রতিষ্ঠান, বিদ্যাসাগর কেবল একটি বিগ্রহ, এমন ভাবে না দেখে যদি বিদ্যাসাগরের আদর্শ এবং কর্মকে বাঙালি জীবনের মধ্যে রূপায়িত করে বাঙালি জাতিকে এই অবক্ষয়িত জাতির তকমা থেকে বার করে আনতে পারি, তবেই বিদ্যাসাগরের প্রতি আমাদের সম্মান প্রদর্শন যথার্থ হয়ে ওঠে এবং আমরা বিদ্যাসাগরকে আমাদের জীবনে যথার্থভাবে গ্রহণ করতে পারি। এই প্রত্যয়, এই বিশ্বাস আমাদের জীবনকে আলোকিত করুক, আমাদেরকে সেই আদর্শের পথে, সেই মানব সেবায় প্রাণিত করুক। এমন বিশ্বাসকে, এমন আশ্বাসকে আশ্বস্ত করবার এবং জীবনে তাকে রূপায়িত করবার চেষ্টা আমাদের মধ্যে জাগরুক হোক, এবং তবেই বিদ্যাসাগরের প্রতি আমাদের যথাযোগ্য সম্মান জানানো হবে বলে মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অভিজিৎ মুখোপাধ্যায়কে। আপনার মূল্যবান বক্তব্যে আমরা সমৃদ্ধ হলাম। এবারে সঙ্গীত পরিবেশন করবে আমাদের উদ্ভিদ বিদ্যা বিভাগের ছাত্রী সুস্মিতা কুড়ি। সঙ্গীত পরিবেশনায় সুস্মিতা কুড়ি। ধন্যবাদ সুস্মিতা। বিদ্যাসাগর চিকিৎসক ছিলেন না, কিন্তু
জনস্বাস্থ্য সম্পর্কে তার বিজ্ঞানভিত্তিক কতগুলি ধারণা ছিল, আর ছিল মমতা মাখা বিশাল হৃদয়। কলেরা মহামারীর সময় তিনি তখন আছেন কর্মাটারে সাঁওতালপল্লীতে। এই কলেরা মহামারীর সময় সাঁওতালপল্লীর সাঁওতালদের তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এ সম্পর্কে রবীন্দ্রনাথ লিখছেন, তার মতো সাহিত্য ডাক্তারকে দায়ে পড়ে ভীষক ডাক্তার হতে হয়। রবীন্দ্রনাথের কথার সূত্র ধরে ঈশ্বরচন্দ্র লিখছেন, যাদের সাধ্যগোচরে কোথাও কোনো চিকিৎসার উপায় নেই, তারা যখন কেঁদে এসে পায়ে ধরে, তাদের তাড়া করে ফিরিয়ে দিতে পারি এত বড় নিষ্ঠুর শক্তি আমার নেই। যে মনোভাবের ওপর ভিত্তি করে বিদ্যাসাগর এই সেবাব্রত গ্রহণ করেছিলেন, সেই নিরিখে তাকে জনস্বাস্থ্য কর্মী বলেও আমরা স্বাগত জানাতে পারি। কর্মময় তার জীবন, যে জীবনের শেষটা মোটেই সুখের ছিল না। বলা যেতে পারে শহর থেকে দূরে কর্মাটার সাঁওতাল পরগনায় তিনি স্বেচ্ছা নির্বাসনে চলে যান। জীবিত অবস্থায় একমাত্র বিদ্যাসাগরই বুঝি ঘরে ঘরে পূজিত হতেন, তার ছবি রেখে পুজো করতেন মহিলারা। বিদ্যাসাগরের জীবনের এরকম অনেক অজানা কাহিনী নিয়ে গবেষকের দৃষ্টিতে তাকে ফিরে দেখবেন বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর সিদ্ধার্থ দত্ত। আমি আহ্বান জানাচ্ছি ডক্টর সিদ্ধার্থ দত্তকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনার জন্য। নমস্কার। আজ 26 সেপ্টেম্বর 2020, সেই ঈশ্বর প্রতিম ব্যক্তিত্বের জন্মের 200তম বর্ষে চাকদহ কলেজের সাংস্কৃতিক উপসমিতি যে শ্রদ্ধা জ্ঞাপন করছে, তারই অংশীদার হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অধ্যক্ষা, শ্রদ্ধেয় ও স্নেহাস্পদ সহকর্মী অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, মানব জীবনের এই চরম সংকটের দিনে অতিমারির প্রকোপ থেকে বাঁচতে মাস্ক, ক্যাপ, স্যানিটাইজার নিয়ে পিপিই শোভিত হয়ে অথবা নিজেকে গৃহবন্দী রেখে প্রত্যেকেই শারীরিক দূরত্বের মাধ্যমে নিজের আয়ু যখন রক্ষা করতে চাইছি, সামাজিক দূরত্বের বদলে মানসিক দূরত্ব ক্রমে বাড়িয়ে চলছি, ফিরিয়ে আনছি অস্পৃশ্যতা, তখনই তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহামানবের স্মরণ।
কিন্তু মুশকিল একটাই, আমরা বিশেষ করে বাঙালিরা বড় আবেগপ্রবণ। আবেগের ঢেউয়ে ক্ষুদ্রকে বৃহৎ, প্রমাণাকারকে পাহাড় প্রমাণ, আর পর্বতকে আকাশ সমান করে দেখানোতেই আমরা তৃপ্তি খুঁজে পাই। ফলে বিচারের মাপকাঠিতে কোনো কিছুই সঠিক হয়ে ওঠে না। যেমন ঈশ্বরচন্দ্রের ক্ষেত্রেই কথা বলা চলে, তিনি যে কামনা বাসনা নিয়ে রক্ত মাংসের এক মানুষ, আমরা তা ভুলে যাই। নিজের জীবদ্দশায় হয়তো পরিণত হয়েছিলেন, হয়তো কেন সত্যিই পরিণত হয়েছিলেন জীবন্ত কিংবদন্তিতে, এবং তার জন্য ছিল সেই সত্যাশ্রয়ী প্রতিভাবান মানুষটির অক্লান্ত পরিশ্রম, নিরবচ্ছিন্ন অধ্যাবসায়, দুর্মর জেদ, প্রখর যাত্রাভিমান, প্রবল আত্মসম্মানবোধ, তীক্ষ্ণ ধীশক্তি, তীব্র আবেগ, অনির্বাণ বাস্তববোধ, স্রোতস্বিনী করুণাধারা আর বিগলিত স্নেহসুধার নিরন্তর ক্ষরণ। এই গুণগুলি প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু কম বেশি রয়েছে। আমাদের আত্মবিশ্বাসের অভাব, অনুশীলনের অলসতা আমাদের অন্ধ করে রাখে। আর তাই এইসব মহামানবকে ক্ষণজন্মা, ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর প্রেরিত অথবা অন্য ধাতুতে গড়া ভিন্ন প্রকৃতির মানুষ বলে মনে করি। তাদের উপর আরোপ করি অলৌকিক মাহাত্ম্য। ফলে আমাদের অন্ধ বিচার তাদের শক্তির, সাধনার যে পথ তা দুর্গম মনে করে অচিরেই পরিত্যাগ করি। ঘরে ঘরে ছবি টানাই, আড়ম্বর করে জন্মদিন পালন করি, মেকি ভক্তির মালা চন্দনে পুজো করি, আর শুয়ে বসে গড়ে তুলি তাদের সম্পর্কে নানা মিথ। ভুললে চলবে না, 1227 বঙ্গাব্দের 12ই আশ্বিন মঙ্গলবারে রামজয় তর্কভূষণ দুপুরবেলা কোমরগঞ্জের হাট ফেরত ছেলে ঠাকুরদাসকে পথে পাকড়াও করে জানাচ্ছেন তাদের একটি এঁড়ে বাছুর হয়েছে। সেই সময় তাদের বাড়িতে একটি গাই সত্যিই গর্ভিণী ছিল। ঠাকুরদাস তাই গোয়াল ঘরে গেলে রামজয় তাকে টেনে আনলেন সুতিকাগারে, দেখালেন ভগবতী দেবীর কোল আলো করা ছেলেটিকে। এ ঘটনা অধিকাংশ বাঙালি জানেন, কিন্তু সেই সংবাদের রেশ ধরে স্বয়ং ঈশ্বরচন্দ্র জানিয়েছেন, আমি বাল্যকালে মধ্যে মধ্যে অতিশয় অবাধ্য হইতাম। প্রহার ও তিরস্কার দ্বারা পিতৃদেব আমার অবাধ্যতা দূর করিতে পারিতেন না। ওই সময় তিনি সন্নিহিত ব্যক্তিদের নিকট পিতামহদেবের পূর্বোক্ত পরিহাস বাক্যের উল্লেখ করিয়া বলিতেন, ইনি সেই এঁড়ে বাছুর। বাবা পরিহাস করিয়াছিলেন বটে, কিন্তু তিনি সাক্ষাৎ ঋষি ছিলেন, তাই পরিহাস বাক্য বিফল হইবার নয়। বাবাজি আমার ক্রমে এঁড়ে গরু অপেক্ষা একগুঁয়ে হইয়া উঠিতেছেন। ঈশ্বরচন্দ্রের সেজ ভাই শম্ভুচন্দ্র বিদ্যাসাগর চরিতে একই কথা অন্য ঘটনা অবলম্বনে জানিয়েছেন।
তার বাবার কথা পালন করা তো দূরের ব্যাপার, বরং ঠাকুরদাস যা বলতেন তার জ্যেষ্ঠ পুত্র ঠিক তার উল্টো কাজটাই করতেন। শম্ভুচন্দ্র লিখেছেন, পিতা তাহার স্বভাব বুঝিয়া চলিতেন। যেদিন সাদা বস্ত্র না থাকিত সেদিন বলিতেন, আজ ভালো কাপড় পরিয়া কলেজে যাইবে। তিনি মানে বিদ্যাসাগর হঠাৎ বলিতেন, না আজ ময়লা কাপড় পরিয়া যাইব। যেদিন বলিতেন আজ স্নান করিতে হইবে, শুধুমাত্র দাদা বলিতেন যে আজ স্নান করিব না। পিতা প্রহার করিয়াও স্নান করাইতে পারিতেন না। বালক ঈশ্বরচন্দ্রের একগুঁয়েমির জন্য তার বাবা অনেক সময় তাকে ঘাড় কেঁদো বলে ডাকতেন। পিতা পুত্রের সম্পর্কের যদি একটি দিক হয়, তবে অন্য দিক হল সন্তানের চরিত্র গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যা চর্চায় তার বাবার উল্লেখযোগ্য ভূমিকা অনস্বীকার্য। একদিকে চরম অভাব, সামান্য উপার্জন, গ্রামের বাড়ির বড় সংসার চালানোর কঠিন দায় বহন করেও পুত্রের বিদ্যা চর্চায় তিনি কোনো ত্রুটি রাখেননি। শুধু জেদি নয়, বালক বিদ্যাসাগরের দুষ্টুমির যে পরিচয় পাওয়া যায় তাও সাংঘাতিক। একদিন একজন তার পুত্রকে সঙ্গে করে বিদ্যাসাগর সাক্ষাতে এসেছিলেন। আগন্তুক নিজের পুত্রের পরিচয় দিতে গিয়ে বললেন, মহাশয় এ বড় দুষ্টু। তখন ঈশ্বরচন্দ্র জানালেন, দেখো ছেলেবেলায় আমি অমনি দুষ্টু ছিলাম। পাড়ার লোকের বাগানের ফল পাড়িয়া চুপি চুপি খাইতাম। কেহ কাপড় শুকাইতে দিয়াছে দেখিলে তাহার উপর মলমূত্র ত্যাগ করিয়া আসিতাম। লোকে আমার জ্বালায় অস্থির হইত। সেই দুষ্টু ছেলেটাই আবার বাল্যকাল থেকে পর দুঃখ মোচনে ব্রতী হয়েছে। বিদ্যাসাগর গ্রন্থে বিহারীলাল সরকার জানিয়েছেন, সেই ক্ষুদ্র বুকখানি অনন্ত ব্যাপিনী। কিন্তু দয়া যেমন, উপায় তো তেমন নহে। তবুও যে কোনো উপায়ে যথাশক্তি দানে দিনের দুঃখ দ্বারে তিনি প্রাণান্তপণ করিতেন। কাহারও ছেঁড়া কাপড় দেখিলে নিজের হাতে পয়সা না থাকিলেও দরওয়ানের নিকট ধার করিয়া কাপড় কিনিয়া দিতেন। কোনো সমবয়স্ক বালকের পীড়া হইলে ঈশ্বরচন্দ্র সকল কার্য পরিত্যাগ করিয়া তাহার সেবা শুশ্রূষা করিতেন। কাহারও কোনো সংক্রামক পীড়া হইলে অপরের সেই পীড়া দেখিয়া যখন সহপাঠীরা নিকটে যাইতেন না, তিনি অম্লান বদনে ও অকুণ্ঠিত চিত্তে তাহার মলমূত্রাদি পরিষ্কার করিতেন। মাত্র 20 বছর বয়সে সংস্কৃত কলেজের সব পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন এবং একথা ও সত্য, তার আগে ও পরে অনেকেই সেই উপাধি লাভ করেছিলেন। কিন্তু বাঙালির কাছে, এমনকি ভারতবাসীর কাছে বিদ্যাসাগর বলতে একজনই, তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যদিও এ সকলেরই জানা, তবু নতুনভাবে এই প্রসঙ্গের অবতারণা এই জন্য, তিনি বিদ্যাসাগর এই প্রাতিষ্ঠানিক উপাধি পাওয়ার অনেক আগেই সাধারণ মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছিলেন দয়া করুণার অবতার রূপে। শুধু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মের শতবর্ষ, সার্ধ শতবর্ষ, দ্বিশততম বর্ষের
ঘটা করে উদযাপন, আলোচনায়, বক্তৃতায় বা তার প্রতি আমরা মহৎ কর্ম পালন করছি এই ভেবে শ্লাঘা অনুভব করতে পারি, কিন্তু তাতে করে আমাদের সংকট মুক্তি ঘটবে না। আজ জাতির অস্তিত্ব রক্ষায়, নিজস্বতা রক্ষায়, এমনকি টিকে থাকার প্রয়োজনে ঈশ্বরের মত ও পথে অন্ধ অনুসরণ প্রয়োজন। অথচ আমরা কি করে চলেছি? এই প্রশ্নের সন্ধানে একটি গানকেই স্মরণ করব। 14 চৈত্র 1320 বঙ্গাব্দে শান্তিনিকেতনে বসে পরম ব্রহ্মের কাছে জীবন দেবতার উদ্দেশ্যে লজ্জিত আত্মসমালোচক এক মানুষ লিখলেন যে কথা, তা যেন হুজুগে মেতে ওঠা একটা জাতির প্রকৃত কর্মপরিচয়। কি সেই কথা, কি সেই গান? তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি, ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার, পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার, স্তবের বাণীর আড়াল টানি তোমায় থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। নমস্কার। ধন্যবাদ ডক্টর সিদ্ধার্থ দত্তকে। এবারে ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমাদের অনুষ্ঠান শেষ হবে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে। ধন্যবাদ জ্ঞাপন করবেন চাকদহ কলেজের সাংস্কৃতিক উপসমিতির যুগ্ম আহ্বায়ক ডক্টর নবনীতা চট্টোপাধ্যায়। আমি ডক্টর নবনীতা চট্টোপাধ্যায়কে মাইক্রোফোন তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দয়া নহে বিদ্যা নহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ, তাহার অক্ষয় মনুষ্যত্ব, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যার প্রেরণায় ঈশ্বরচন্দ্রের জন্মের 200 বার্ষিকী চাকদহ কলেজ উদযাপন করল, তাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষাই যথেষ্ট নয়। তিনি হলেন আমাদের অধ্যক্ষা ডক্টর স্বাগতা দাস মহান্ত। তার সূচক ভাষণে আমরা সমৃদ্ধ হলাম। শিক্ষাকর্মী বন্ধু শ্রীমতী শিপ্রা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই তার স্বরচিত কবিতা পাঠের জন্য। আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে ডক্টর মৌসুমী সাহা, শ্রী অভিজিৎ মুখোপাধ্যায় ও ডক্টর সিদ্ধার্থ দত্তর বক্তৃতা। প্রিয় ছাত্রী শ্রীমতী তন্দ্রা বিশ্বাসের আবৃত্তি ও শ্রীমতী সুস্মিতা পুরীর সঙ্গীত আমাদের এই অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেছে। আজকের সঞ্চালিকা ডক্টর শিবানী রায়মণ্ডলের সুষ্ঠু সঞ্চালনা অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করেছে। সাংস্কৃতিক উপসমিতির প্রত্যেককে ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। শিক্ষক সংসদের সম্পাদক ডক্টর সৈকত সরকার আমাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সমৃদ্ধ করেছেন। যার কারিগরি সহায়তা ছাড়া এই অনুষ্ঠান সম্ভব হতো না, শ্রী অনিক রায়কে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।